আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমি এসেছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাতে বাংলাদেশের সবচেয়ে বড় যে মন্দিরটা নির্মাণ হয়েছে সেই মন্দিরটি দেখার জন্য। এবং আমি বিশ্বাস করতে পারছি না, যেখানে প্রতিদিন হাজার হাজার লোক ভিড় জমায় এবং বিশেষ দিনে বিশেষ করে 30 থেকে 40 হাজার লোক পর্যন্ত এখানে ভিড় জমায়। তো গাইস, আজকের যে মন্দিরটি দেখাবো, এই মন্দিরে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদিযুগী শিব মূর্তি এবং এর পাশাপাশি রয়েছে এখানে 144টি বিভিন্ন দেবদেবীর মূর্তি। যে মন্দিরটি নির্মাণ হয়েছে মাত্র 2 থেকে 3 বছর হচ্ছে। এত বড় একটি মন্দির আমাদের উত্তরবঙ্গে নির্মাণ হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির। তো গাইস, চলুন আজকে সে মন্দিরটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই মন্দিরে প্রতিদিন শত শত লোকজনকে ফ্রি খাওয়ানো হয়। ইভেন এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। এর ভিতরে নাকি শিশু পার্ক রয়েছে। তো একটা মন্দিরের মধ্যে এত কিছু রয়েছে, আবার এর পাশাপাশি রয়েছে আপনার কৃত্রিম পাহাড়। তো মন্দিরে যাওয়ার জন্য আমরা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা থেকে মূলত আমরা একটি অটো জেগে মন্দিরের দিকে যাচ্ছি। এটি হচ্ছে ঢাকা রংপুর হাইওয়ের ঠিক উপরেই মন্দিরটি অবস্থিত। হাইওয়ে থেকে মাত্র 1 কিলোমিটার ভিতরের দিকে মন্দিরটি অবস্থিত। তো আমরা একটি অটোতে যাচ্ছি। আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি। পলাশবাড়ী উপজেলা থেকে খুবই নিকটে। আপনি 10 মিনিট হলেই মেবি আসতে পারবেন এখানে। তো চলুন গাইস। তো ভাই, এখানে কত লোক শুনলাম, অনেক লোকজন আসে, এটা কি সত্য? মানে প্রতিদিন এরকম লোক আসে? লোক আসে এখন কাটামারি সিজন তো। আচ্ছা আচ্ছা, এখন কাটামারি সিজন, ওই জন্য কম আসতেছে না? এখন একটু কম। আচ্ছা, আমি শুনলাম এখানে লোকজন ভারত থেকে নাকি আসতেছে, মানে দেখার জন্য। হ্যাঁ, ভারত থেকে ভারত থেকে আসছিল, হাই কমিশনার আসছিল, ভারতের হাই কমিশনার চলে আসছিল ভিজিট করার জন্য। হ্যাঁ। এটা মূলত হচ্ছে বাংলাদেশের মধ্যে বড়, আর হচ্ছে এটা যে মূর্তিটা আছে, ওই মূর্তিটা হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয়তম। মানে এখানে যে মূর্তিটা আছে, মূর্তিটা পৃথিবীর মধ্যে দ্বিতীয়তম। তো আমরা মূলত একটা অটোতে করে যাচ্ছি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশিক্ষণ লাগবে না মেবি। আমাদের সঙ্গে আছে আপেল ভাই। তো এই মন্দিরটা কি অনেক আগে থেকে ছিল? না না না, এটা আমার বছর বছর হচ্ছে। এখানে কি কোনো মন্দির ছিল আগে? এখানে এখানে আগে মা কালীর মন্দির ছিল। অন্য একটা মন্দির ছিল আগে না? হ্যাঁ, এখানে মা কালীর মন্দির ছিল। আচ্ছা আচ্ছা, মা কালীর একটা মন্দির ছিল আগে। মা কালীর মন্দির। বুঝতে পারছি। হ্যাঁ, এখানে মা কালীর পুজো হচ্ছিল। এখানে যে পুজোটা হচ্ছে আগে থেকে এখানে পাঠাবলি হচ্ছিল। মাথা বলি হচ্ছিল না? তো এখানকার এই যে এত বড় একটা মন্দির দিল এই এলাকার লোকজনের সহায়তায়, এখানে কি হিন্দু বেশি? না, এখানে হিন্দু নাই, এত বড় মন্দির আসলে কিভাবে হলো বুঝতে পারছি না। হরিদাস এটা মনের একটা আকাঙ্ক্ষা যে তার নাম হরিদাস, যে তার ঈশ্বরের একটা বিগ্রহ সৃষ্টি করার জন্য নিজের একটা কল্পনা। ঈশ্বরের বিগ্রহ বলতে কি বোঝাচ্ছি? ঈশ্বরের বিগ্রহ আমরা বলি সনাতন ধর্মের লোক, যে একটা মুক্তি যাকে বলে, ওরাই আমরা আপনি বিগ্রহ। সনাতন ধর্মের লোক? ও আচ্ছা, তাহলে এর নাম কি হলো? আমার নাম শ্রী নিতাই চন্দ্র বর্মা। নিতাই চন্দ্র বর্মন। হ্যাঁ। এই কিছুদিন আগে এখানে মনে করো যে নাম কীর্তন হলে ওই যে রামচন্দ্র বিগ্রহ, এই যে এটা না? হ্যাঁ আমরা কি মন্দিরের কাছাকাছি চলে আসছি? হ্যাঁ, মন্দিরের কাছাকাছি চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আজকেও গাড়ি আসছিল, গাড়ি অনেকেই চলে গেছে। অনেকে চলে গেছে না? বর্তমানে গাড়ি গেটাদের সামনে যে অনুষ্ঠান আছে, এই গেটটাই মনে করা যায়। এই গেটটাই মানে এটা কি অনুষ্ঠানের গেট? হ্যাঁ, কি অনুষ্ঠান হয়েছিল এখানে? এখানে হলো পদাবলী। কথা বলে অনুষ্ঠান হয়েছিল? হ্যাঁ, পদাবলী। আচ্ছা, তো গাইস, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এখানে, মন্দিরের সামনে চলে এসেছি। মোবাইলটা একটু বাই করেন দাদা। মোবাইল বের করবো? মানি ব্যাগ আছে।
মানি ব্যাগ বাজে কেন? পয়সা আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা অলরেডি সেই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। আমাদের গেটে চেক করা হলো আমাদের কাছে অবৈধ কোনো কিছু আছে কিনা। কি ভাইয়া? আচ্ছা হ্যাঁ, আমাদেরকে চেক করা হলো যে আমাদের কাছে অবৈধ কোনো কিছু আছে কিনা, যাতে মানুষের ক্ষতি হয়। তো আমাদের কাছে কোনো কিছু পাইনি, বাট মানি ব্যাগ একটু বাঁচতে ছিল। তো এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। আমরা এখন এক পাশ থেকে দেখবো আপনাদেরকে যেগুলো বলেছিলাম যে আসলে সেগুলো আছে কিনা। আমরা টগর দাদাকে খুঁজতেছিলাম যে উনি এখানকার পুরোহিত, তো আমরা পুরোহিতকে নিয়েই পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাবো। বাট বিকজ আমরা এগুলো সম্পর্কে কোনো কিছু ধারণা নেই, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। ইভেন আপেল ভাইয়েরও কোনো ধারণা নেই। আমরা চাচ্ছিলাম যে পুরোহিতকে সঙ্গে নিব, তো ওনাকে এখনো আমাদের সেই টগর দাদাকে পেয়েছি আমরা। আমরা এখন দাদাকে নিয়ে পুরো মন্দিরটা দেখব, ইভেন আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির যে আমাদের উত্তরবঙ্গে হয়েছে, গাইবান্ধার পলাশবাড়িতে। আমাদের টগর দাদা এখানে দায়িত্বে আছেন। দাদা, আপনার কোন দায়িত্বে আছেন এবং নামটা যদি একটু বলতেন। আমার নাম টগর দেবনাথ, আর আমি এখানে প্রধানত ভগবান শিবের পূজারী বা সেবক হিসাবে রয়েছি ফার্স্ট থেকে। তো চলুন দাদা। আপেল ভাই আছেন আপনি? আপনাদের চ্যানেলের নাম কি দাদা? আমাদের চ্যানেলের নাম হচ্ছে উইথ জিসান। যাওয়ার সময় আপনাকে মানে কন্ট্যাক্ট করে দিয়ে যাবো। ঠিক আছে, জি জি। একটু লাইট ওগুলো দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই লাইট দিয়ে দেবেন। সন্ধ্যার রাত্রে তো থাকবে। জি জি। তো এটি আসলে মূলত বাবার লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। তার ঠিক পরেই যে মন্দিরটি রয়েছে, এটি হচ্ছে পঞ্চতত্ত্বের যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি। পঞ্চতত্ত্ব মানে এখানে কি করা হয় আসলে? এখানে মূলত হচ্ছে মানে কি জাতীয় পূজা করা হয়? এরা আসলে আধ্যাত্মিক পুরুষ, হ্যাঁ, এবং তার সাথে রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানী সহ যুগলে রয়েছেন। তারপরে আমাদের যে মন্দিরটি রয়েছে এটি হচ্ছে শনিদেবের মন্দির। শনিদেব? হ্যাঁ, এবং ইনি হচ্ছে ন্যায়ের দেবতা এবং মোস্ট পাওয়ারফুল একজন দেবতা হিসেবে বেশ পরিলক্ষিত। তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্রী গোবিন্দের যে মন্দিরটি, এটি কিন্তু গোবিন্দ মন্দির শুধু। আর তো দোকান কেমন চলছে? চলছে, ভালো চলছে। ও আচ্ছা আচ্ছা, বিক্রি হয় তো নাকি? এটি আসলে মূলত রাধা এবং শ্রীকৃষ্ণের যে যুগল যে মন্দিরটি রয়েছে, রাধা মাধব মন্দির, এই মন্দিরটির নাম হচ্ছে রাধা মাধব মন্দির। আর এই রাধা মাধব মন্দিরের প্রত্যেকটা মন্দিরেই কিন্তু এই মন্দিরটা আমরা লক্ষ্য করতে পারি। এবং এখানকার যে রাধা মাধব মন্দিরের যে দৃশ্যটি, এর ছাদে কিন্তু রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের যে সব থেকে বড় এবং পৃথিবীতে দ্বিতীয়তম যে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহটি রয়েছে, এটি কিন্তু 53 ফিট এবং 53 ফিট একটি বিগ্রহ, আপনারা সেটি দেখতেই পাচ্ছেন। এবং এর যে দৈর্ঘ্য এটি 53 ফিট এবং প্রস্থ হচ্ছে 6 ফিট। আর তার ঠিক পাশে আমরা মন্দিরগুলো এখন দর্শন করব। প্রবাহ চলছে, এই যে জলের যে ধারা, বলা হয় গঙ্গা যমুনা এবং ভাগীরথীর যে প্রবাহমান দৃশ্য, এটি কিন্তু লক্ষ্য করা যায়। এবং বিভিন্ন মন্দিরে কিন্তু থাকে না, এটা আপডেট একটা প্রাচীনতম মন্দির এবং
দক্ষিণের পর কালী, দক্ষিণা কালী বলা হয়। তো এটি কিন্তু দক্ষিণা কালীর মন্দির এবং পাশাপাশি এখানে মন্দিরের বয়স মিনিমাম 500 বছর। এই কালী এখানে 500 বছর ধরেই বিরাজ করে। হ্যাঁ হ্যাঁ, তো এখন তো অনেক বড় পরিসরে মন্দিরটি হয়ে গেছে। এটা দক্ষিণা কালী, হ্যাঁ দক্ষিণা কালী, হ্যাঁ এটার নাম হচ্ছে দক্ষিণা কালী। হ্যাঁ, বঙ্গদেশে আসলে আমাদের এই যে এই স্থানগুলোতে বঙ্গদেশে দক্ষিণা কালী নামেই পরিচিত হয়। ভক্তবৃন্দদেরকেও নিয়ে ভক্তবিন্দু এই মন্দির উন্নয়নের জন্য যেতে পারবে। আসলে এ পর্যন্ত আমরা 2-3 জন লক্ষ্য করতে পেরেছি যারা বাইরের দেশ থেকে পাঁচবার আসছেন নাকি? মানে প্রথম কবে আসছিলেন? প্রথম গত বছর আসছিলাম মানে যুদ্ধের দিকে বা তারপরে নেক্সট মানে এইভাবে এই বছরে 5 বার চলে আসছেন। ওনারা 5 বার চলে আসছে ইতিমধ্যেই অলরেডি। তো মন খারাপ হলে আমাদের এখানে আসি বা এখানে আসতে মন ভালো হয়। এখানকার যে প্রথম বাংলাদেশের সবচেয়ে বড় বলা যায় যে বড় মন্দির, মানে অনুভূতিটা কেমন আছে? মানে সংখ্যার জন্য এত সুন্দর একটা পরিবেশ তৈরি অবশ্যই। হ্যাঁ, আমরাও চাই যে আমরা এখানে বাংলাদেশে মুসলিম এবং হিন্দু অন্য ধর্মাবলম্বী যারা আছি আমরা সবাই আমরা মিলেমিশে থাকবো। এখানকার আবার সকলেই মিলিটারি প্রতিষ্ঠান বলে এটা হয়। এখানে সকল ধর্মের বা সকল জাতির সাপোর্টেই এই অনুষ্ঠান মন্দিরে তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে, আবারও দেখা হবে। এটি আসলে মূলত ভগবান সদাশিবের মন্দির এবং তার সাথে রয়েছে নন্দী মহারাজ এবং মাতা পার্বতীও রয়েছে। তো এই মন্দিরটি কিন্তু আসলে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এবং এখানে প্রতিনিয়তই অনেক ভক্তবৃন্দ আসে। ঠিক তার যে পাশেই যে আমরা আকাশচুম্বী একটি বিগ্রহ দেখতে পাচ্ছি, এটি আসলে ভগবান আদিযোগী শিবের বিগ্রহ। আর এটি যে দৃশ্য, এটি কিন্তু আসলে সম্ভবতই বাংলাদেশে বিরল এবং এটি বাংলাদেশে দেখা যায় না। তো এটার উচ্চতা 32 ফিট এবং তার পাশাপাশি আমরা আরও মন্দিরগুলো দেখবো। এটি আসলে মূলত ভগবান শিবের যে যোগেশ্বর বিগ্রহ রয়েছে বা ওই যে আদিযোগীর যে মূর্তি তার পূজা কিন্তু আসলে এখানে করা হয়। আর তার পাশাপাশি সন্ধ্যা আরতিতে আদিযোগীর এটি হয়ে থাকে। যদি কোনো ভক্তবিন্দু এই সন্ধ্যা আরতির খরচ বহন করে সেক্ষেত্রে আদিযোগীর সন্ধ্যা আরতি প্রতিনিয়তই হয়। তো আর এটি কিন্তু এই আদিযোগীর আরেকটি রূপ যাকে পূজিত হয়। এই যে কালো অংশ, এটা মূলত কিসের প্রতীক আছে? এই যে কালো অংশ আসলে শিব শব্দের অর্থ মঙ্গল আর লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক। আসলে লিঙ্গ নয়, আমরা একটু বিস্তারিতভাবে বলি। লিঙ্গ নয়, এটা উচ্চারণ হবে শিবলিঙ্গ। শিবলিঙ্গ, লিঙ্গ, হ্যাঁ। এটি আসলে যেরকম দেখতে এরকমটা আমরা বিবেচনা করতে পারি না, কেননা আমরা বিভিন্ন কিছুই চোখে দেখি যা বাস্তব নাও হইতে পারে। এটি আসলে শিব শব্দের অর্থ মঙ্গল এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক। প্রতীক প্রতীক বা চিহ্ন, হ্যাঁ, মঙ্গলের প্রতীক। তো অনেকেই তো বলেছে এটা হচ্ছে মানে লিঙ্গে লিঙ্গ আসলে এমনটা কিছু নয়। হ্যাঁ, ভুল ব্যাখ্যা। হ্যাঁ, এটা ব্যাখ্যায় কালক্রমে ব্যাখ্যাটা আমরা ভুলভাবে নিয়েছি। যে আপনি যেগুলো দেখাইলেন, হ্যাঁ এগুলোর দায়িত্ব তো আপনিই রয়েছেন, তাই না? হ্যাঁ, আসলে আমি ভগবান শিবের এখানে দায়িত্বরত এবং ভগবান শিবের প্রতিনিয়ত পূজা অর্চনা আসলে আমি একটু করার চেষ্টা করি। হয় কি না হয় জানি না, কিন্তু আসলে করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, আপনার বিষয়ে তো কোনো কিছু জানা হলো না আমার। আমার জন্মস্থানই এই স্থানে আচ্ছা আচ্ছা। এবং আপনাদের আশীর্বাদে এই স্থানে আমি জন্মগ্রহণ করতে পেরেছি। আর তার পাশাপাশি
আমরা এই গ্রামেই থাকি, এই যে মধ্যরামচন্দ্রপুর বৃন্দাবন পাড়া আমাদের গ্রামের নাম। তো এখানে দাদার ছেলে মেয়ে কতজন? আমি এখনো বিবাহ করি না। বিবাহ করেননি? না, আমি এখনো বিবাহ করি না। আচ্ছা আচ্ছা। এবং অনার্স 4th বর্ষে আমি রানিং স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি পড়াশোনা করছেন অনার্স 4th বছর? হ্যাঁ, কোন সাবজেক্টে পড়ছেন? আমি জিওগ্রাফিতে আছি, জিওগ্রাফি। কোন কলেজ? মহস্তান মাইশার। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। চলো আচ্ছা, আমাদের টিমের একজন স্বপন ভাই, পরিচিত মুখ আমাদের ভাই, এখানে ফটোগ্রাফি করার জন্য আসছে। আমি একটা ক্লায়েন্ট আছে তো আমার। তো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভাই একটা ক্লায়েন্ট আসছে, আমি আবার সুন্দর তো চলেন চলেন। ওই যে ওই পাশে। এই দোল দোল চলুন। এটি আসলে মূলত পাণ্ডুর, মহাভারতের যে পাণ্ডু রয়েছেন তার 4র্থতম সন্তান, এবং এর নাম হচ্ছে নকুল। নকুল, হ্যাঁ, এর নাম নকুল। আর এর ঠিক পাশে রয়েছে পাণ্ডুর আরেক সন্তান এবং মহাপরাক্রমশালী এবং ধনুর্বিদ্যায় সব থেকে বেশ প্রভাবশালী ছিলেন অর্জুন। এনার নাম হচ্ছে অর্জুন, হ্যাঁ। তার ঠিক পরের মন্দিরটিতে রয়েছে পাণ্ডু মহারাজের জ্যেষ্ঠ সন্তান, মানে সর্ব বৃহৎ এবং সব থেকে বড়। এর নাম হচ্ছে যুধিষ্ঠির, এবং ইনি হস্তিনাপুরের রাজা ছিলেন। তারপরে এই মন্দিরটিতে রয়েছে পবনপুত্র ভীম, এবং এই শক্তির দিক থেকে অনেক পরাক্রমশালী ছিলেন, এবং শাস্ত্র মতে এর 1000 হাতির শক্তি ছিল। এনার নাম হচ্ছে ভীম। তারপরে মন্দিরটি যেটি রয়েছে এটি হচ্ছে সহদেবের মন্দির, এবং পাণ্ডুর যে সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন এই সহদেব, এনার নাম সহদেব। এটি হচ্ছে দ্রৌপদী তার বিগ্রহ। আর ইনি হচ্ছে পঞ্চ পাণ্ডবের যে সহধর্মী বা ধর্মপত্নী ছিলেন, এনার নাম হচ্ছে দ্রৌপদী। এটি হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের বিগ্রহ, আর ইনি পুরুষোত্তম বলা হয়, এবং পুরুষদের মধ্যে ইনি শ্রেষ্ঠ ছিলেন, শ্রীরাম। এটা ময়ূরের পাখা, হয়তো বা কোনো ভক্ত এসে রেখে গেছে। হ্যাঁ, এটি হচ্ছে দেবী সীতার মন্দির, এবং এই সীতা মাতা হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের সহধর্মিণী ছিলেন, এবং মাতা লক্ষ্মীর আর এক রূপ। এটি দশরথ তথা শ্রী রামচন্দ্রের যে পরের যে ভাই ছিলেন তার নাম হচ্ছে ভরত। রামচন্দ্রের অবর্তমানে এই ভরত কিন্তু অযোধ্যা শাসন করেছিলেন, এবং অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন, এবং মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তিনি হচ্ছে লক্ষণ, শ্রী রামচন্দ্রের ছায়া সঙ্গী ছিলেন, তথা একেবারে যে ছোট ভাই তা নয়, বরং ছায়া সঙ্গী ছিলেন, এবং এই সব থেকে ভাতৃপ্রেমে অনেক প্রশংসনীয় এবং সব থেকে উজ্জ্বল চরিত্রের একটি দৃশ্য। এটি হচ্ছে শত্রুঘ্ন, শ্রী রামচন্দ্রের সর্বকনিষ্ঠ ভাই। আর কোথাও মানে দাদা মন্দিরে দাদা হ্যাঁ দাদা, এটা আসলে কি, মানে এটা বুঝতেছি না আমরা, এটা বলেন। এটি আসলে মানুষের বিশ্বাস অনুযায়ী, জি জি, এখানে যদি কেউ মনোবাসনা নিয়ে এই যে এই সুতাগুলো রয়েছে এইগুলা যদি কেউ বাঁধে, তার মনোবাসনা পূর্ণ হয়ে যায়। এবং সুতা কি বাইরে থেকে নিয়ে এসে বাঁধতে হবে? আসলে আমাদের মন্দিরে এই সুতাগুলো পাওয়া যায়, মন্দিরে পাওয়া যায়, মন্দিরে মন্দির পাওয়া থেকে বা বাইরে থেকে নিয়ে এসে এখানে বাঁধতে হবে? হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকেও নিয়ে আসতে পারে, যে যে আশা করে বাঁধবে এটা এটা পূর্ণ হয়ে যায়।
এগুলো নেবেন না? কোনগুলো? এইগুলো এগুলো আসলে একটু তৈরি হয় না, তাই তো? কালার হয়নি। আচ্ছা, ঠিক আছে, ওকে, আর একদিন হবে। এখানে আসলে মূলত ওই যে ওই পাশে এটা কি, এগুলো কি হচ্ছে আসলে এটা একটু বললে? এই মন্দিরটি আসলে মূলত আমরা জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছি, এবং এটি কিন্তু এখানকার সব থেকে সুন্দর মন্দির হতে যাচ্ছে। এটি কিন্তু অর্ধসম্পূর্ণ, এবং এর যে কারুকাজ, এটি কিন্তু আসলে ভক্তবৃন্দদের মনকে আকর্ষণ করবে, সেইভাবে এটি নির্মাণ করা হচ্ছে। এটি আসলে মূলত ভগবান পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের বিগ্রহ, আর এটি পৃথিবীতে সব থেকে বড়, এবং ভারতে যেটি রয়েছে তার থেকেও কিন্তু 2 ফিট এটার বেশি। এর ভারতের চেয়ে বড়। হ্যাঁ, ভারতের মানে থেকেও আমরা এটি বলতে 2 পারি যে ফিট বেশি। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্যাঁ। যে মূর্তিটি এখানে তৈরি হচ্ছে। হ্যাঁ, সর্ববৃহত্তম রাম বিগ্রহ এটি। হ্যাঁ, এটি আসলে রামের সহচর ছিলেন, এবং রামের সব থেকে বড় ভক্ত ছিলেন বজরাংবলী হনুমান। শ্রীরামের হ্যাঁ সহ- হ্যাঁ সহকর্মী। সহকর্মী বলতে ইনি রাম ভক্ত ছিলেন, হ্যাঁ, এবং প্রচন্ড পরাক্রমশালী ছিলেন। এর শরীরে প্রচন্ড শক্তি ছিল, এবং এই একলাই আসলে একটি পর্বতকে উঠানোর ক্ষমতা রাখতেন। হ্যাঁ